তো বন্ধুরা, আমাদের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে কিন্তু 80% মানুষজনই স্যালারিড, আর তাদের সবার লাইফে কিন্তু পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড তাদের স্যালারি থেকে একটা বড় ডিডাকশন হয়, তাও আবার প্রতি মাসে। তো পিএফ এ একটা বড় চেঞ্জ হলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার্সদের লাইফে একটা বড় ফারাক আনবে। আর এখন ইপিএফও একটা খুব বড় চেঞ্জ অ্যানাউন্স করেছে। এটা এতটাই একটা বড় চেঞ্জেস যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট এই নতুন পিএফ কে ইপিএফও 3.0 বলছে। তো এই ভিডিওতে আমরা সব চেঞ্জেসকে ডিসকাস আর ডিকোড করব। আমার বিশ্বাস যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই নতুন রুলের ব্যাপারে আপনার মনে কোনো রকমের কনফিউশন থাকবে না। তো আজকে আমরা কি কি কভার করব? প্রথমে আমরা বুঝবো সবচেয়ে কনফিউজিং চেঞ্জটার ব্যাপারে। পার্শিয়াল উইথড্রলের নতুন রুল, এটা কি 100% বেরোবে নাকি 75%? এটার আসল সত্যতা কি? তারপর আমরা সার্ভিস এলিজিবিলিটির নতুন সিম্পল রুলকে ডিকোড করব। এটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ? আর তারপরে আমরা সব থেকে কন্ট্রোভার্সিয়াল জিনিসটার ব্যাপারে আলোচনা করব। জব লসের পরে পয়সা বার করার নতুন রুল, যেটাতে আপনাকে কিন্তু অনেকটা লম্বা সময়ের জন্য ওয়েট করতে হতে পারে। আর সব থেকে ইম্পর্টেন্ট, একটা ক্লিয়ার ফাইনাল ভার্ডিক্টের এই চেঞ্জেসের ওপর আপনার লাইফে কি কি এফেক্ট করবে আর আপনার কি কি চেঞ্জেস করা উচিত। তাহলে চলুন শুরু করা যাক এই ইপিএফও 3.0 একটা ডিপ ডাইভ। পার্ট 1, দ্য উইথড্রল পাজল, 100% or 75%। সব থেকে প্রথমে সব থেকে কনফিউজিং জিনিসটার ব্যাপারে আলোচনা করি। মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে সব জায়গায় আলাদা আলাদা কথা চলছে যে ইপিএফও বলেছে যে মেম্বার্সরা এখন 100% পর্যন্ত তাদের পিএফ উঠিয়ে নিতে পারে, কিন্তু এটার সাথে সাথে কিন্তু তারা আরো একটা কন্ডিশন বলে দিয়েছে যে অ্যাকাউন্টে কিন্তু 25% ব্যালেন্স মেনটেন করা জরুরি। এখন হয়তো আপনি বেশ কনফিউজ হয়ে গেছেন, 100% উইথড্রল আবার 25% ইপিএফ ব্যালেন্সে থাকতে হবে, এর মানেটা কি? তাহলে চলুন এটাকে ডিকোড করে বোঝানো যাক। ইপিএফও না একটা কমিউনিকেশনের ক্লাসিক কেস আছে যেখানে দরকারের চেয়ে জিনিসপত্রকে বেশি কমপ্লিকেটেড বানিয়ে দেওয়া হয়। এর সিম্পল মানে হলো যে 100%-এর কথা বলা হচ্ছে সেটা এলিজিবল অ্যামাউন্টের কথা। ইপিএফও বেসিক্যালি আপনার টোটাল কর্পাস পার ক্যাপে 75% বানিয়ে দিয়েছে। তো আপনি ওই এলিজিবল অ্যামাউন্টের 100% উঠিয়ে নিতে পারেন, যেটা সোজাসুজি মানে হচ্ছে যে আপনি আপনার পিএফ এর 75% পর্যন্তই ওঠাতে পারবেন। চলুন এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে বলি। ধরে নিন আপনার পিএফ অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। প্রথমত আলাদা আলাদা কারণের জন্য উইথড্রয়াল লিমিট কিন্তু আলাদা আলাদা থাকে। এখন নতুন রুল হিসাবে আপনার কিন্তু টোটাল উইথড্রয়াবল অ্যামাউন্ট হবে 7,50,000 টাকা, মানে 10 লক্ষ টাকার 75%। যে বাকি 25% মানে 2,50,000 টাকা আছে, সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে লক হয়ে যাবে একটা ম্যান্ডেটরি মিনিমাম ব্যালেন্স হিসাবে। ওটাকে আপনি পার্শিয়াল উইথড্রলেও টাচ করতে পারবেন না। আমার ওপিনিয়নে এটা ভালো না খারাপ? তো বন্ধুরা, সত্যি বলতে আমার মতে কিন্তু এটা ভালো খারাপ দুটোই। খারাপ এই কারণ এটা আমার টাকা, আর দরকার পড়লে আমি এটাকে উঠাতে পারবো না। তাহলে ইনভেস্ট করার মানেটা কি হলো? হিসাব মতো বলতে গেলে কাস্টমারকে তো একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত। সেটা কাস্টমারই ডিসাইড করবে যে 75% তুলবে না 100%। এই ফ্লেক্সিবিলিটিটা যেটা আগে ছিল, কিন্তু এখন তো সে সমস্ত নেই। কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে এটা কিন্তু ঠিকও, কারণ আমাদের সাধারণত একটা স্বভাব হয়ে থাকে যে একটু বেশি কোনো দরকার পড়লেই আমরা আমাদের রিটায়ারমেন্টের সেভিংসটা কিন্তু ভেঙে ফেলি। হিসাব মতো পিএফ এর টাকাটা কিন্তু রিটায়ারমেন্টের জন্য হয়, কিন্তু আমরা সেটাকে বাচ্চার ফিজের জন্য, ঘরের রেনোভেশনের জন্য বা কখনো কখনো বিয়ে থার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করে থাকি। এই 25%-এর লকটা কিন্তু একটা জোর করে ফিনান্সিয়াল ডিসিপ্লিন কিন্তু এনে দেয়। এটা এই ব্যাপারটা এনশিওর করে যাতে করে কিনা যতই সমস্যা হয়ে যাক না কেন আপনার রিটায়ারমেন্টের একটা ছোট অ্যামাউন্ট কিন্তু সেফ থাকে, আর আপনি যেন সেটা যে কোনো বিপদে আপদে ওঠাতে না পারেন। এটা একটা সেফটি নেট যেটা ইপিএফও কিন্তু আপনার জন্যই বানিয়েছে। হ্যাঁ, এটা শর্ট টার্মে লিকুইডিটি কিছুটা কম থাকে, কিন্তু লং টার্ম রিটায়ারমেন্ট গোলের ক্ষেত্রে কিন্তু এটার একটা খুবই পজিটিভ দিক আছে। পার্ট 2, দ্য সার্ভিস রুল। সবকিছুই খুব সিম্পল। এবার আলোচনা করি দ্বিতীয় চেঞ্জেসের ব্যাপারে, যেটা হলো সার্ভিস রিটায়ারমেন্টের স্ট্যান্ডার্ডাইজেশন। আর আমি আপনাকে বলে দিতে চাই যে এটা কিন্তু একটা খুবই ভালো রকম চেঞ্জ। প্রথমে কি হতো? প্রথমে পিএফ থেকে পয়সা ওঠানোর জন্য কিন্তু আলাদা আলাদা কারণের জন্য আলাদা আলাদা এলিজিবিলিটি ছিল। যদি আপনার বিয়ে থার জন্য পয়সা নেওয়ার থাকে তাহলে কম করে 7 বছরের সার্ভিস থাকতে হবে। যদি আপনার বাড়ি কেনার জন্য বা রেনোভেশনের জন্য টাকা চাই তাহলে কিন্তু আপনার মিনিমাম 5 বছরের সার্ভিস থাকতে হবে। এডুকেশনের জন্য আলাদা রুল, আর মেডিকেল ইস্যুর জন্য কিন্তু আলাদা রুল। এতই কনফিউশন ছিল যে মানুষজন কিন্তু একেবারে কনফিউজ হয়ে যেত। কিন্তু এখন তাহলে নতুন রুলটা কি? ইপিএফও সমস্ত কিছু সরিয়ে দিয়ে একটা সিম্পল
এবং ইজি রুল বানিয়ে দিয়েছে। এখন যে কোনো রকমের উইথড্রলের জন্য কিন্তু 12 মাস মানে 1 বছরের সার্ভিস করতে হবে। ব্যাস, সিম্পল, ক্লিয়ার, আর কোনো রকমের কনফিউশনও নেই। আমার ওপিনিয়নে কিন্তু এটা এমপ্লয়িজদের জন্য একটা বড় রকম উইন। এই চেঞ্জটা কিন্তু খুবই ভালো, আর এটার দুটো বেনিফিটও রয়েছে। প্রথমত হলো সিম্পলিসিটি। এখানে আপনাকে 10 রকম আলাদা আলাদা রুলস মনে রাখার কোনো দরকার নেই। আপনার সার্ভিস 1 বছরের জন্য হয়ে গেছে, আপনি পার্শিয়াল উইথড্রলের জন্য কিন্তু এলিজিবল। আর দ্বিতীয়ত হলো আর্লি অ্যাক্সেস। এটা নতুন আর ইয়াং এমপ্লয়িজদের জন্য কিন্তু খুবই ভালো একটা রুল। আগে আগে যদি সার্ভিসের 2-3 বছরের মধ্যে কারোর ঘরের জন্য বা কোনো রকম কারণে পয়সার দরকার পড়তো, তখন তো তারা পিএফটাকে ধরতে পর্যন্ত পারতো না। কিন্তু এখন মাত্র 1 বছর সার্ভিসের পরে কিন্তু আপনি আপনার পিএফ কর্পাসে 75% পর্যন্ত অ্যাক্সেস করতে পারবেন। আর এখান থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটিটা অনেকটাই বেড়ে যায়। এই একটা বিষয়ে যেটার জন্য কিন্তু ডিপার্টমেন্টকে একটা খুব বড় থ্যাঙ্কস দেওয়া উচিত। তারা কিন্তু অনেক এমপ্লয়িজদের লাইফটাকে খুবই সিম্পল বানিয়ে দিয়েছে। পার্ট 3, উইথড্রল ফ্রিকোয়েন্সি ইনক্রিজড। এটা একটা খুবই ভালো আপডেট। আগে আপনি কতবার পয়সা উঠাতে পারতেন এর উপর কিন্তু অনেকগুলো রিঅ্যাকশনস থাকতো। এখন এটাকেও কিন্তু বেশ অনেকটাই লিবারাইজ করে দেওয়া হয়েছে। আগে আগে আপনি আপনার অ্যাডভান্স পিএফ শুধু 3বারই ওঠাতে পারতেন, কিন্তু এখন আপনি আপনার জন্য বা আপনার বাচ্চার এডুকেশনের জন্য কিন্তু 10 বার পয়সা ওঠাতে পারেন। আর বিয়ে থার ক্ষেত্রে 5 বার। আমার মতে কিন্তু এটা খুবই প্র্যাকটিক্যাল এবং একটা খুবই ভাবনা চিন্তা করে নেওয়া ডিসিশন। যার 2 বা 3টে বাচ্চা আছে তার জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুবিধা। এখন আপনার আলাদা আলাদা বাচ্চার আলাদা আলাদা স্টেজ অফ এডুকেশন আছে, যেমন স্কুল, কলেজ বা পোস্ট গ্রাজুয়েশন, বা বিয়ে থার জন্য দরকার পড়লে আপনি কিন্তু পিএফ এর সাহারা অবশ্যই নিতে পারেন। পার্ট 4, দ্য জব লস রুল। তাহলে আমরা 2টো ভালো চেঞ্জেস এর ব্যাপারে কথা বলেছি, একটা মোটামুটি ঠিকঠাক চেঞ্জেস এর ব্যাপারে কথা বলেছি। এবার আমরা এমন একটা চেঞ্জের ব্যাপারে কথা বলবো যেটা কিন্তু সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল, আর বেশ কিছু মানুষদের জন্য কিন্তু এটা খুবই একটা ঝামেলার ব্যাপার হয়ে যেতে পারে। এই রুলটা জব লসের পরে পিএফ বা পেনশনের পয়সা ওঠানো নিয়ে বলা হয়েছে। আগে আগে কি হতো, আগে রুলটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। যদি আপনার চাকরি চলে গিয়ে থাকে তাহলে আপনি 1 মাস পর্যন্ত বেকার হয়ে থাকবেন, তো আপনি আপনার পিএফ এর কিন্তু 75% উঠিয়ে নিতে পারতেন। আর আপনি যদি 2 মাস পর্যন্ত বেকার হয়ে বসে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার পিএফ এর 100% পর্যন্ত উঠিয়ে নিয়ে অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারবেন। আর পেনশনের পার্টটাও কিন্তু আপনি সেটেল করে নিতে পারবেন। এই রুলটা কিন্তু তাদের জন্য খুবই ভালো ছিল যাদের হঠাৎ করে চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। কিন্তু নতুন রুলটা কি, নতুন রুলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে। এখন অপেক্ষাটা কিন্তু অনেকক্ষণের। ফাইনাল পিএফ সেটেলমেন্ট। এখন আপনার চাকরি চলে যাওয়ার পরে পুরো পয়সাটা নেওয়ার জন্য 12 মাস মানে 1 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পেনশন উইথড্রল। পেনশন মানে ইপিএস এর অ্যামাউন্ট ওঠানোর জন্য আপনাকে 36 মাস মানে পুরো 3 বছরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আমার মতে কিন্তু এটা খুবই হার্শ এবং একটা ইমপ্র্যাকটিক্যাল মুভ। তো বন্ধুরা, এই পরিবর্তনটা আনা কেন হয়েছে? সরকারের এই ইপিএফওর ইন্টেনশনটা হয়তো এরকমই যে মানুষে জব সুইচ করার সময় যেন পিএফ এর পয়সাটা উঠিয়ে না নেয়। তারা চায় যে আপনার পিএফ এর অ্যাকাউন্টটা যেন কন্টিনিউ থাকে আর আপনার রিটায়ারমেন্ট কর্পাসটা যেন অনেক বড় হতে থাকে। কিন্তু কাগজে কলমে এই ভাবনা চিন্তাটা খুবই ভালো লাগে, কিন্তু রিয়েল লাইফে কিন্তু এটা খুবই একটা ইমপ্র্যাকটিক্যাল রুল। আপনি নিজেই ভাবুন, একটা মিডল ক্লাস মানুষ যার চাকরি চলে গেছে, তার ইএমআই আছে, বাচ্চার স্কুল ফিজ আছে, ঘরের খরচা আছে, তার কিন্তু সমস্ত সেভিংস 1 থেকে 2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এই সমস্তর মধ্যে আপনার কাছে একটাই সাহারা, সেটা হচ্ছে আপনার পিএফ এর পয়সা। সেটাও কিন্তু এখনো 12 মাস পর্যন্ত আপনি ওঠাতে পারবেন না। এই রুলটা কিন্তু তাদেরকে এমন একটা পরিস্থিতিতে ফেলছে যাতে করে তারা হাই ইন্টারেস্টে লোন নেবে, বা হয়তো তাদের রিলেটিভসদের থেকে তাদেরকে পয়সা ধার চাইতে হবে। লোনের চক্করে তারা ফেসে যাবে। একদিক থেকে সরকার তাদের নিজেদের পয়সা নিজেদের কি তোলার থেকে আটকে দিচ্ছে, আবার অন্যদিকে তাদেরকে লোন নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। এটা কিন্তু মানুষজনের গ্রাউন্ড রিয়ালিটির থেকে একেবারেই আলাদা। যার চাকরি চলে যায় তার কিন্তু ইমিডিয়েট সাপোর্টের খুবই দরকার পড়ে, 12 মাসের পরের প্ল্যানিং এর নয়। এটাই কিন্তু এই পুরো আপডেটের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। আরো কিছু রুল আছে যেটা ইপিএফওর অক্টোবরের নোটিফিকেশনে তো নেই, কিন্তু গত 1 থেকে 1.5 বছরের মধ্যে এগুলো বলা হয়েছে, আর সেগুলোকেও আমরা এই ভিডিওর মধ্যে কভার করব যাতে করে আপনি একটু ওভারভিউ পেয়ে যান। পার্ট 5, অটো ক্লেম সেটেলমেন্ট। এই পুরো আপডেটের এটা সব থেকে এক্সাইটিং একটা ফিচার। ইপিএফও একটা অটো ক্লেম সেটেলমেন্ট সিস্টেম নিয়ে এসেছে। ধরে নিন আপনি অনলাইন ক্লেম ফাইল করেছেন আর আপনার ফোনে মেসেজ এসেছে ইওর ক্লেম হ্যাজ বিন সেটেলড এন্ড দ্য অ্যামাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনি লাইফে কখনো পিএফটা ওঠানোর চেষ্টা করেছেন, আপনি কিন্তু এই রুলটাকে বেশ ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি জীবনে 2 বার ওঠানোর চেষ্টা করেছি, আর 2 বারই এত প্রবলেম হয়েছিল। আর এটাকে যদি সিম্পলিফাই করে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব বড় একটা উইন হবে। এটা কিভাবে কাজ করবে? যদি আপনার কেওয়াইসি মানে আধার কার্ড, প্যান এবং ব্যাংক অ্যাকাউন্ট
আপনার ইউএএন এর সাথে কারেক্টলি লিংক করা আছে, তো কিছু ক্লেমস অটোমেটিক্যালি প্রসেস হয়ে যাবে। ব্যাস, আপনাকে শুধু এটা জানতে হবে যে এই অটো ক্লেমের লিমিট লাখে রাখা হয়েছে। আমি শিওর যে খুবই তাড়াতাড়ি এটাকে বাড়িয়ে দেওয়া হবে। যেখানে আগে 15 to 20 মিনিটস লাগতো, সেখানে এই প্রসেস এখন 3 থেকে 4 দিনে কমপ্লিট হয়ে যাবে, কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই। আমার মতে কিন্তু এটা একটা গেম চেঞ্জার। করাপশনের চেঞ্জেসটা অনেকটাই কম হবে, প্রসেসিং এর স্পিডটা রকেটের মতো তাড়াতাড়ি হবে, আর মানুষজন খুবই বড় একটা সুবিধা পাবে। আর এটা কিন্তু টেকনোলজির একটা ব্রিলিয়েন্ট ইউজ। পার্ট 6, সিমলেস অটো পিএফ ট্রান্সফার। যদি আপনি জব সুইচ করে থাকেন, আপনি জেনে থাকবেন যে পিএফ ট্রান্সফার করা কতটাই একটা মুশকিলের কাজ হয়ে থাকে। ফর্ম 13 ভরুন, আগের কোম্পানির সাথে ফলো আপ করুন, নতুন কোম্পানির সাথে ফলো আপ করুন। এই চক্করে কিন্তু লাখ টাকা, কোটি টাকা মানুষজনের পিএফ অ্যাকাউন্টে এমনিই পড়ে আছে। কিন্তু এখন এই সমস্যাটা কিন্তু পুরোপুরি সরে গেছে। নতুন সিস্টেম অনুযায়ী যখনই আপনার নতুন কোম্পানি আপনার পিএফটা জমা করবে, সিস্টেমটা অটোমেটিক্যালি আপনার ইউএএন এর সাথে পুরনো পিএফ অ্যাকাউন্টের লিংক থাকা টাকা পয়সাকে ডিটেক্ট করে নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আর আপনার কিন্তু কিচ্ছু করার দরকার পড়বে না। আমার ওপিনিয়নে কিন্তু এটা একটা লং ওভারডিউ। এই ওয়ান নেশন ওয়ান পিএফ অ্যাকাউন্ট কনসেপ্টকে সত্যি বানায়। এভাবে আপনার টাকা কোনোদিনও ডরমেন্ট হবে না, আর এর উপর কন্টিনিউয়াসলি ইন্টারেস্ট আপনি পেতে থাকবেন। এটা কিন্তু একটা হিউজ রিলিফ সমস্ত জব সুইচার্সদের জন্য। পার্ট 7, পেপারলেস ক্লেমস অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড ফর্মস। এই টেকনোলজিটা পুশের আরো একটা পার্ট, পুরো সিস্টেমটাকে পেপারলেস বানিয়ে দেওয়ার। আগে ফর্ম 19, ফর্ম 10C, ফর্ম 31 এরকম আলাদা আলাদা ফর্মস হতো। এখন ইপিএফও এই সমস্ত কিছুকে একটা সিঙ্গেল কম্পোজিট ক্লেম ফর্মে বদলে দিয়েছে। সামনের দিকে অনলাইন প্রসেসটা এতটাই সিমলেস হয়ে যাবে যে আপনার কিন্তু কোনো ফর্মের নাম রাখা আলাদা করে দরকার পড়বে না। পার্ট 8, রিমুভাল অফ ডিমড রেজিগনেশন ক্লজ। এটা কিছুটা কমপ্লেক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগে রুলসে একটা ক্লজ ছিল যে যদি কোনো এমপ্লয়ি তার পুরনো পিএফ বার করে নিতে পারে, তো সেটাকে ডিমড রেজিগনেশন মেনে নেওয়া হতো। আর এটার মানে হলো যে তার আগের পুরো সার্ভিসটা কিন্তু জিরো হয়ে যেত। আর এটার সব থেকে বড় ক্ষতি কিন্তু পেনশন এলিজিবিলিটিতে হতো, যেটার জন্য 10 বছরের কন্টিনিউয়াস সার্ভিস কিন্তু খুবই জরুরি ছিল। কিন্তু ইপিএফও এই ক্লজটাকে কিন্তু সরিয়ে দিয়েছে। এখন পিএফ এর ফাইনাল সেটেলমেন্ট কিন্তু আপনার সার্ভিস হিস্ট্রিকে কখনোই ব্রেক করবে না। আপনার সার্ভিসটা কিন্তু কন্টিনিউয়াস রয়ে থাকবে। আমার ওপিনিয়নে এটা একটা ছোট কিন্তু ভালো আপডেট। এটা সেই সব মানুষদেরকে প্রোটেক্ট করে যারা বিপদে পড়ে তাদের পিএফটা উঠিয়ে নেয়, আর এইভাবে কিন্তু তাদের পেনশনটা সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, আমি কিন্তু লেটেস্ট ইপিএফও আপডেটস গুলোকে খুবই ডিটেলসে ডিসকাস করেছি। আমি একটাই কথা বলতে চাই যে আমরা কিন্তু বাকি নিউজ চ্যানেলের মতো নয় যারা শুধুমাত্র হেডলাইনটা পড়েই আপনাদেরকে বলে দেয়। আমরা কিন্তু ডিটেলসে সমস্ত আপডেটস এর ব্যাপারে আলোচনা করে থাকি, আর আমরা অনেক পরিশ্রম করি আপডেটস গুলোকে কালেক্ট করার জন্য। তাই আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন ইপিএফও আপডেটস। তাহলে চলুন এই সমস্ত ইপিএফও আপডেটস এর একটা ফাইনাল ভার্ডিক্ট দেখে নেওয়া যাক। দ্য ফাইনাল ভার্ডিক্ট, ইপিএফও 3.0 আপনার জন্য ঠিক নাকি নয়? তাহলে এত সমস্ত চেঞ্জেস এর পর একটাই প্রশ্ন উঠে আসে যে এই যে সমস্ত লেটেস্ট আপডেটস গুলো, এই আপডেটস গুলো কি আপনার জন্য ভালো নাকি খারাপ? দেখুন, এটা হলো একটা মিক্সড ব্যাগ। তাহলে চলুন ভালোগুলোর ব্যাপারে একবার সামারাইজ করা যাক। অটো ক্লেম সেটেলমেন্ট এবং অটো ট্রান্সফার টেকনোলজির একটা খুব বড় ব্যবহার। কনভেনিয়েন্স বেড়ে যাবে আর টাইম বেঁচে যাবে। সিম্পলিফাইড সার্ভিস রুল 12 মাসের। ইয়াং এমপ্লয়িজদের জন্য কিন্তু খুবই বড় একটা সুবিধা। নো ডিমড রেজিগনেশন। পেনশন বেনিফিটের কিন্তু এটা একটা বেটার প্রোটেকশন। তাহলে চলুন এবার খারাপগুলো দেখে নেওয়া যাক। 12-month ওয়েট আফটার জব লস। এটা কিন্তু সব থেকে বড় একটা খারাপ, কারণ এটা কিন্তু মানুষজনের জন্য খুবই একটা নেগেটিভ ব্যাপার, কারণ এটা তাদেরকে খুবই বিপদের মধ্যে ফেলতে পারে। 25% মিনিমাম ব্যালেন্স। রিটায়ারমেন্টের সমস্ত পয়সা কিন্তু একসাথে তুলে নেওয়া যাবে না। তো আমার ফাইনাল মতামত, সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ইপিএফও 3.0 একটা পজিটিভ ডিরেকশন দেখায়। সিম্পলিফিকেশন, টেকনোলজি আর ট্রান্সপারেন্সির ওপর কিন্তু এটা ফোকাস করে, যেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। কিন্তু এই জব লসের রুলটা এতটাই খারাপ যে এটা কিন্তু বাকি সমস্ত ভালোগুলোর ওপরে জল ফেলে দিচ্ছে। আমার মতামত এটাই যে এই নতুন রুলস গুলোর পরে কিন্তু আপনি আপনার পিএফ এর পয়সাটাকে কখনোই আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে ভাববেন না। তো বন্ধুরা, এটাই ছিল ইপিএফও 3.0 এর পুরো পোস্টমর্টম। এই চেঞ্জেস গুলো কিন্তু আপনার লাইফকে ডিরেক্টলি ইম্প্যাক্ট করে, আর এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না।